এটা তো একটা বিশাল বড় পাওনা যে এরকম প্রেস্টিজিয়াস সিটে আমার কথা ভেবেছেন মমতাদি। আমি যখন পেলাম আই ওয়াজ প্রিটি সারপ্রাইজড। মমতাদি বললো যে ঠিক আছে এবার একটু ঘরে ফেরো। এবং এই কেন্দ্র এটা মমতা ব্যানার্জির কেন্দ্র, এটা আর কারোর কেন্দ্র না। যাদবপুর ইজ মমতা ব্যানার্জির সিট, যেটা মমতা ব্যানার্জিকে তৈরি করেছে। বিজেপি ফেসবুকে কী লিখছে, টুইটারে কী লিখছে, সেটা দিয়ে ভোট হয় না। যাদবপুরের মানুষের আশীর্বাদ নিয়ে তাদের হয়ে পার্লামেন্টে গিয়ে কথা তুলবো, এটাই আমার শপথ। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ঘরের মেয়ে ঘরে ফেরা অর্থাৎ সায়নী ঘোষ এবছর লোকসভায় প্রার্থী হয়েছেন এবং সায়নী ভালো বলতে পারবেন যে ওই রবীন্দ্রনাথের কবিতা অনুযায়ী সবটা তো দেখা হয়ে গেছে বাইরে, এবার শুধু ঘরের ফিরে ঘরের কেন্দ্রে ঘরের লোকজন ঘরের মানুষের অভাব অভিযোগ শুনে তাদের সঙ্গে পথ চলা শুরু, তাই তো? একদমই, আমার কাছে এটা চূড়ান্ত সারপ্রাইজ। এটা তুমি যেটা বললে, বিগত 3 বছরে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে মমতা দিয়ে আমাকে সংগঠন নিয়ে ঘুরিয়েছে, অভিষেক পাঠিয়েছে নানান জায়গায়, কয়েকশো সভা করেছি আমি, কোনো জায়গায় যাওয়া বাকি নেই। কিন্তু যাদবপুরের টিকিট যে পাবো, ইট ওয়াজ লাইক আ ডিস্টেন্ট থিঙ্কিং। আমি ভাবিনি কোনোদিন যাদবপুর দেবে। আমি যখন পেলাম আই ওয়াজ প্রিটি সারপ্রাইজড। মমতাদি বললো যে ঠিক আছে এবার একটু ঘরে ফেরো, ঘরে ফেরো, যাদবপুর কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দাঁড়িয়েছিলাম 1984 সাল থেকে। বললাম যে আমি জানি সেটা। বলে 40 বছর পর, হ্যাঁ 28 বছর বয়সে। তো বললো এবার 40 বছর হয়ে গেছে, তুমি দাঁড়াও, দেখে নাও জায়গাটা। একদম তোমার কথার প্রেক্ষিতে জিজ্ঞেস করবো যে যাদবপুর কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ 7টা বিধানসভা রয়েছে, যার মধ্যে বেশ কিছু এলাকা আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কনস্টিটুয়েন্সিতে। আর এটার একটা ইতিহাস বা লিগেসি রয়েছে। এখানে সোমনাথ চট্টোপাধ্যায় জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, এখানে কৃষ্ণা বসু থেকে শুরু করে সুগত বসু সবাই এখানে কিন্তু এমপি থেকেছেন। সেক্ষেত্রে কি চাপটা একটু বেশি? না, এটা তো একটা বিশাল বড় পাওনা যে এরকম প্রেস্টিজিয়াস সিটে আমার কথা ভেবেছেন মমতাদি। এটা তো প্রথম কথা। এবার সেকেন্ড হচ্ছে যে দায়িত্ব তো নিতেই হবে। যত বয়স বাড়বে, যত ম্যাচুরিটি আসবে, যত দায়িত্ব নিতে পারবো তত দায়িত্ব দিবে আরও। তো সেখানে যুব সভানেত্রী অলরেডি আই এম এ ইউথ প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেখানে সাংসদের মতো একটা বড় জায়গা, 3 বছর রয়েছি দলে। এমএলএ ইলেকশন অলরেডি লড়া হয়ে গেছে, এমপি ইলেকশন লড়বো। দল অনেক বিশ্বাস করে দায়িত্ব দিচ্ছে। আমি একটাই কথা বলি, তোমার পতাকা দাও, যারে দাও তারে বহিবারে দাও শকতি। কাজে পতাকাটা যখন দিয়েছে সেটাকে বহন করার শক্তিও তারাই দেবে। শক্তিটা কি কোথাও এই আসানসোলে হাট থেকে আরও বেশি করে অর্জন করেছো? মানে ওই হাট থেকে কি শিক্ষা পেয়েছে সায়নী? দেখো, আমি তো হারিনি আসানসোলে, আমাকে মানুষ জিতিয়ে দিয়েছে আসানসোলে। কারণ সেটা যদি না হতো তাহলে -56,000 একটা লোকসভা কেন্দ্র থেকে আমি দাঁড়িয়েছিলাম বিধানসভায়, যেখানে আসানসোলে -56,000 ছিল। আমি 84,000 ভোট পেয়েছি। মানুষ যদি আমাকে ভোট না করতো, এমন অনেক বড় বড় সেলিব্রিটিটা দাঁড়িয়েছে, তারা 40,000 50,000 ভোটে হেরেছে। তারা আমার থেকে জীবনে অনেক বেশি সিনেমা করেছে, তাকে মানুষ অনেক বেশি চেনে, কিন্তু 30,000 40,000 তারা হেরেছে। সায়নী ঘোষ 4,000 ভোটে হেরেছে। তো মানুষ তো জিতেই দিয়েছিল আমাকে। ঠিক আছে, পলিটিক্সটা শিখেছি আমি, কাউকে পাশে পাইনি, প্রত্যেকটা বাড়িতে একা একা গেছি, ডোর টু ডোর করেছি। এমন দিন নেই যেদিন সায়নী ঘোষ রাত্রিবেলা 9টায় বাড়ি ফিরেছে, রোজ রাত 1টায় বাড়ি ফিরেছি। পরের দিন সকাল 7টা থেকে ক্যাম্পেইন করেছি। তো সিজন করে দেয় যুদ্ধটা। এখন মনে হয় যে ওইটা করেছিলাম বলেই হয়তো এখানে বসে আছি। যদি সেটা না করতাম, যদি চলে যেতাম, যদি কলোকিয়াল ভাষায় বলে ফুটে যেতাম রাজনীতির ময়দান থেকে, তাহলে ফুটে যেতাম। এই ফুটে যাওয়া থেকে যেটা বলছো, যে এটা শোনা যায় যে সেলিব্রিটিরা বা তারকারা যেখানে জেতে বা হারে বা প্রার্থী হয়, যেখানে তাদের ভোটের সময় দেখা যায়, কিন্তু সেলিব্রিটিদের পরে দেখা পাওয়া যায় না। আমার জন্য এটা কেউ বলবে না, জানো। কারণ আমি 3 বছর ধরে রাজনীতি করছি, আমি একদম আর্মচেয়ার পলিটিক্স করিনি। আমি ঘুরে ঘুরে চারিদিকে গেছি। আমি জানতামই না আমার কেন্দ্র কোনটা। আমাকে মমতাদি কোনো প্রতিশ্রুতি দেয়নি যে 3 বছর পরে তুমি এখান থেকে দাঁড়াবে। আমি সেটা না ভেবে আমি শুধু কাজ করার জন্য কাজ করেছি, নিরিখে কাজ করার, কোথায় পৌঁছতে হবে, কোথায় যেতে হবে, কীভাবে থাকতে হবে। তো সেখানে আমাকে নিয়ে মানুষের ওই টেনশনটা নেই যে ওকে দেখা যাবে। হ্যাঁ, বিরতি নিয়েছি। আমি 3টে সিনেমা করেছি, কোয়ালিটি সিনেমা করেছি, কিন্তু কোয়ান্টিটি বাড়িয়ে দিয়েছি। পাবলিক সার্ভিসে এসে ইউ ক্যানট প্লে অ্যারাউন্ড উইথ দ্য লাইভস অফ পিপল। একটা সাংসদ হওয়ার জন্য সাংসদ হওয়া, বিধায়ক হওয়ার জন্য বিধায়ক হওয়া, এটা কোনো মানে হয় না। পাবলিক লাইফ, পাবলিকের জন্য কাজ করতে হবে, তার জন্য সময় দিতে হয়। যাদবপুরে ভাঙড়ের মতো কেন্দ্র রয়েছে, যেটা অত্যন্ত সেন্সিটিভ। আমরা জানি যে ভাঙড় মানেই তো বোমা, সুতলি, আতঙ্ক, বিতর্ক। সুতরাং সেটা একটা সামলানোর দায়িত্বও কিন্তু পড়ছে তোমার আওতায়। হ্যাঁ, সেটা পড়ছে। তার থেকে বড় কথা, প্রশাসনিকভাবে যবে থেকে কলকাতা পুলিশ ঢুকেছে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।
এবং যারা এইগুলো করে আর কি, বোমাবাজি আর ইত্যাদি ইত্যাদি, তাদেরকেও প্রশাসনিকভাবে, ওটা তো আমার দেখার কাজ নয়, আর আমি এখন অবধি নির্বাচিত জনপ্রতিনিধি নই সেখানকার যে আমি সেটা দায়িত্ব নেব। কিন্তু এই মুহূর্তে সমর্থনটা আসল, এবং এটা বুঝতে হবে, ভাঙড়ের মানুষকে বুঝতে হবে, লোকসভার মানুষকে বুঝতে হবে যে এই ফাইটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে কি থাকবে না সেটার জন্য নয়, এই লড়াইটা দেশের প্রধানমন্ত্রী কে হবে সেটার জন্য। এবং যেরকমভাবে ক্রমাগত পশ্চিমবঙ্গের মানুষকে বিজেপি বঞ্চিত করে চলেছে, সেই বঞ্চনার বিরুদ্ধে এই লড়াই। উই আর ফাইটিং টু সেভ ডেমোক্রেসি। আমরা সংবিধান বাঁচানোর লড়াইয়ে নেমেছি, আমরা গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে নেমেছি। দেশের যেই হাল করেছে এই বিজেপি সরকার, সেইটাকে মানে উদ্ধার করার জন্য আমরা নেমেছি। তাই মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতে হবে। সিপিএম নেই সেই জায়গায় যেখানে দে ক্যান ফাইট উইথ বিজেপি। আইএসএফ তো নেই, কোথা থেকে ফাইট করবে বিজেপির সাথে? নিজেদের মধ্যেই ফাইট করে শেষ হয়ে যাচ্ছে। কংগ্রেস নেই ফাইট করার মতো জায়গায়, সেই জন্য কংগ্রেসকে এত অনুনয় বিনয় কাকুতি মিনতি নানান রকম করতে হচ্ছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেউ সোচ্চারভাবে আন্দোলন করে বা মানুষের অধিকারের জন্য লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ভোটটা মমতাদির জন্য দিতে হবে, মমতাদির সপক্ষে দিতে হবে, এবং নরেন্দ্র মোদী এবং ভাজপার বিপক্ষে দিতে হবে। এই জানি যে এই লোকসভা কেন্দ্রে মিমি চক্রবর্তী জিতেছিল এবং শি ওয়াজ দ্য এমপি, এবং তোমরা দুজনই কিন্তু ফিল্ম ওয়ার্ল্ড থেকে আসা, ইন্ডাস্ট্রি থেকে আসা, সেখানে একটা সখ্যতা রয়েছে মিমির সঙ্গে। সুতরাং তার জেতা জায়গা, সেখানে সে টিকিট পেল না, তার রিপ্লেসমেন্টে তুমি এলে, সেটা কি কোথাও একটা অস্বস্তি ছিল বা মিমির সঙ্গে কথা হয়েছে? মিমির সাথে কথা হয়েছে, মিমি আমাকে মেসেজ করেছে, মানে আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছে, খুব ভালোভাবে লিখেছে। মিমিকেও আমি বলেছি যে আমি ওর কাছ থেকে কিছু ইনপুট নেব, কারণ ও এতদিনের সাংসদ, কী কী কাজ হয়েছে যাদবপুরের মানুষের জন্য, কী কী করা বাকি ইত্যাদি ইত্যাদি। এটা তো কোনো সক্ষরতা নিয়ে করতে হবে। দেখো, মিমিকে কাটিয়ে তো আমি আসিনি, মিমি নিজে ইস্তফা দিয়েছেন, মিমির নানান ব্যক্তিগত কারণ ছিল, অন্যান্য কারণ ছিল। সেখান থেকে মিমিকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে মিমি এটাকে লিঙ্গার করায়নি। ওর মনে হয়েছে যে আমি যেটা অনেস্টলি করতে পারবো আমি সেটা করবো, তো সেখানে আমি মিমিকে অনেক নম্বর দিই। ইয়েস, ও যদি সেটা করতে পারে, অনেস্টলি করা ইম্পর্টেন্ট। এবং এই কেন্দ্র, এটা মমতা ব্যানার্জির কেন্দ্র, এটা আর কারোর কেন্দ্র না। যাদবপুর ইজ মমতা ব্যানার্জির সিট, যেটা মমতা ব্যানার্জিকে তৈরি করেছে। ভোটের ময়দানে যখন ক্যান্ডিডেট হিসেবে নামো, তোমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে, বিরোধীরা কিন্তু নানা ধরনের কাদা ছোড়াছড়ি করে, সেগুলো শোনার অভিজ্ঞতাও হয়, আবার একটু কটু কথা বলতেও হয়। এবার যখন তুমি ময়দানে নামছো, জানো যে বিরোধীরা সেই হয়তো পুরনো কাসন্দি বলো, সেই হ্যাঁ, মানে 2015 সালের একটা টুইট নিয়ে পড়ে আছে, টুইটারে কোন ওয়েব সিরিজে কবে কি অভিনয় করেছি অভিনেত্রী হিসেবে, সেখান থেকে একটা কেটে কেটে বার করছে। কিন্তু বিগত 3 বছর রাজনৈতিক জীবনে সায়নী ঘোষ কি করেছে তারা কিন্তু বলতে পারছে না। আমি একদম তোমার কথা সূত্র ধরে আসছি যে সেই পুরনো টুইটারে কন্ডম থেকে শুরু করে হালফিলে ধরো, শোনো, আমি তোমাদের এটা কথা, মানে এই ইডির দপ্তরে হাজিরা, সমস্ত কিছু কিন্তু তারা হাজিরা, ইডি বলুক না যে কি আছে, ইডি বলুক না। আমাকে তো খেলা হবার জন্য ত্রিপুরা পুলিশ, বিজেপির পুলিশ, খেলা হবে বলার জন্য ক্রিমিনাল কেস দিয়েছে। তো এরা কি বলছে? এরা মহিলাদের সম্মানের কথা বলছে। ওরা পবন সিংকে টিকিট দিচ্ছে, যে গানের অ্যালবাম বানিয়েছে, বাঙ্গাল কা মাল, বাঙ্গাল কা পানি, বাঙ্গাল সে লাই স্বাতিন। তো এরা আমাদেরকে কি বলবে? সায়নী ঘোষ 3 বছর ধরে রাজনীতি করছে ফুল ফ্লেজেড। আপনারা বলুন না, এমন কি করে নিয়েছে যেটা মানুষকে আঘাত করেছে? এমন কোন দুর্নীতির খোঁজ পেয়েছেন আপনারা? আমি অত্যন্ত সিম্পল একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার মা 2 মাস আগে মারা গেছে, আমার দাদা 10 বছর আগে মারা গেছে, আমি আর আমার বাবা। আপনারা খুঁজে বার করুন না কি আছে। আই ওয়েলকাম অল অফ ইউ। খুব ছোট্ট করে কিভাবে প্রতিহত করবে বা প্রতিরোধ করবে বা কিভাবে মোকাবিলা করবে বিজেপির এই সমস্ত অভিযোগ বা এই অস্ত্রগুলোকে? এগুলো কোনো অস্ত্রই না। মানুষ ভোট দেয়। বিজেপি ফেসবুকে কি লিখছে, টুইটারে কি লিখছে, সেটা দিয়ে ভোট হয় না। মানুষ চোখে দেখেছে 3 বছর ধরে সায়নী ঘোষ কত সময় দিচ্ছে নিজের কাজকে। তাদের যদি ভরসা থাকে যে যাদবপুরের মেয়ে, আমাদের মেয়ে, আমাদের ঘরের মেয়ে, যেরমভাবে মমতাদিকে তৈরি করেছিলেন, যেরমভাবে পার্লামেন্ট দাপিয়েছে যাদবপুরের মানুষের আশীর্বাদ নিয়ে, তাদের হয়ে পার্লামেন্টে গিয়ে কথা তুলবো, এটাই আমার শপথ। সুযোগ তো ওনারা দেবেন, আমার কাজ আমার হাতে। যেতে যেতে খুব ছোট্ট করে জিজ্ঞেস করা যে দিদি তো তোমার অনুপ্রেরণা সবসময়, কিন্তু কোথাও কি দিদিকে অনুসরণ করতে করতে অনুকরণও করা হয়? সবাই বলে যে সায়নী দিদির মতো পোশাক, দিদির মতো হাবভাব, দিদি যেমন লোকের সঙ্গে রিলেট করে, তা সেইগুলোকে কি কমপ্লিমেন্ট হিসেবে নাও? তো সায়নীর যদি এখন শর্ট স্কার্ট পরে বেরোয়, মানুষের কি বেটার লাগবে? আমি বুঝতে পারি না। দলনেত্রীর জন্য কাজ করছি। দলনেত্রী যেরমভাবে তৃণমূল গ্রাসরুট দলটাকে তৈরি করেছেন, মানুষের মধ্যে মিশে যেতে বলেছেন, দৌড়তে বলেছেন, ছুটতে বলেছেন, সেটা যদি না করি তাহলে আর মানেটা কি হলো? আমি এখন হিরোইন হয়ে গিয়ে মাথায় সানগ্লাস লাগিয়ে শর্ট স্কার্ট পরে তো মানুষের সঙ্গে মিশতে পারবো না। হ্যাঁ, অনুকরণ কেন, অনুসরণ। আই এম আ ফলোয়ার মমতা ব্যানার্জি। একদম যেতে যেতে লাস্ট, অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে কি বলবে?
অল দ্য বেস্ট। উনি অত্যন্ত ভদ্র মানুষ, আমি যতটা দেখেছি, শিক্ষিত মানুষ। উনি ওনার লড়াই করছেন, আমার লড়াই ওনার সঙ্গে নয়, আমার লড়াই বিজেপির সঙ্গে, আমার লড়াই সিপিএমের সঙ্গেও নয়, আমার লড়াই কংগ্রেসের সঙ্গেও নয়। আমি বিজেপিকে উৎখাত করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে করতে চাই, আমি বাংলাকে বাঁচাতে চাই। বাংলার সংস্কৃতি, বাংলার সৃষ্টি, বাংলার মধ্যে যেই সম্প্রীতি রয়েছে, এই সদ্ভাব রয়েছে মানুষের সঙ্গে মানুষের, জাতপাতের ঊর্ধ্বে গিয়ে উন্নয়নমূলক, গঠনমূলক, সেই পথে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে, সাচ্চা সৈনিক হয়ে, অভিষেকের পরিকল্পনা যেরকমভাবে রয়েছে, আমি দলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো সেখানে মানুষ আমায় সুযোগ দেবেন, মাথা পেতে নেব, ওনাদের মাথায় করে রাখবো। ভালোবাসা দেওয়ার জন্য আমি প্রস্তুত, আপনারা ভালোবাসা নেওয়ার জন্য প্রস্তুত কিনা সেটা ভোটের বাক্সে পরিচয় পাবেন। কথা দিচ্ছি, আপনাদেরকে আশাহত করব না, আপনাদের হয়ে গিয়ে আপনাদের এমপি আপনাদের দাবিগুলো তুলে ধরবে, সেই বিষয়ে নিশ্চিত থাকুন। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ মানুষ। বোঝা যাচ্ছে যে যাদবপুরবাসী বা যাদবপুরের ভোটারদেরকে আশাহত করবেন না শাইনি ঘোষ, সেটাই তিনি বললেন, আর বাকিটা তো সময় বলবে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।